বাবা বলছে সায়েন্স না নিলে কোনো স্কোপই নেই, স্কুলের টিচার বলছে সায়েন্সটা নিয়ে সিএসটা কর, সিএস কমপ্লিট করলেই 12 লাখ টাকার প্যাকেজ পেয়ে যাবি। আচ্ছা, এগুলো কি আদেও সত্যি? আর তোমার জন্য সায়েন্স, আর্টস না কমার্স কোনটা ঠিক? চলো আজকের এই ভিডিওতে দেখে নিই। সায়েন্স, আর্টস না কমার্স? দেখো, সায়েন্সই নাও, আর্টসই নাও আর কমার্সই নাও, সেইটা কিন্তু তোমার পরের 2 বছরের ডিসিশন নয়। অর্থাৎ 12 কমপ্লিট হয়ে যাওয়া মানেই এর ভূমিকা শেষ নয়। 12 কমপ্লিট হয়ে যাওয়ার পরও তোমার জীবনে ভালোভাবে ইম্প্যাক্ট ফেলবে। ধরো তোমার ড্রিম জব আর্মি, কিন্তু তুমি লোকের কথা শুনে নিলে সায়েন্স। দেখো, তোমার কিন্তু 2 বছর সায়েন্স পড়ার কোনো দরকার ছিল না, কারণ তুমি আর্টস নিয়ে পড়ে বাকি টাইমটা যদি কোচিং করতে, তুমি তাহলে তোমার জবটা আরও তাড়াতাড়ি পেয়ে যেতে, তুমি আরও তাড়াতাড়ি আর্মি হয়ে যেতে পারতে। তাহলে এই যে লোকের কথা শুনে ভুল ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো থেকে নিয়ে বিরত থাকতে হবে। তার জন্যে সায়েন্স, আর্টস, কমার্স নেব এইটা না ভেবে আগে ভাবতে হবে আমি ভবিষ্যতে কি করতে চাই। অর্থাৎ মন মুদ্রা, ভবিষ্যতে আমার টাকা ইনকামের সোর্স কি হবে। আমরা কিন্তু এই ভিডিওতে ওই সবার মতো বলবো না যে সায়েন্স নিলেই হবে, আর্টস নিলেই হবে, কমার্স নিলেই হবে। আমরা আলোচনা করব প্রতিটা চাকরি, যে তুমি কোন চাকরিটা কোন স্ট্রিম নিলে ভালো হয়। তো দেখো, আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটা তুমি যদি শেষ অবধি দেখো, আলটিমেটলি তুমি বুঝতে পারবে তোমার সায়েন্স নেওয়া ভালো না আর্টস নেওয়া ভালো না কমার্স নেওয়া ভালো। আর এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো টাইম নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখো, তুমি বুঝতে পারবে যে তোমার কোন চাকরিটা ভালো লাগে আর তোমার জন্য কোন স্ট্রিমটা সঠিক। আচ্ছা, তুমি কি কোনদিন ভেবে দেখেছো তুমি নিজে কি হতে চাও? তোমার মা তোমাকে ইঞ্জিনিয়ার করতে চায়, তোমার বাবা তোমাকে ডাক্তার করতে চায়, তোমার প্রিয় টিউশন টিচার তোমাকে প্রফেসর করতে চায়। এদের এত হিজিবিজির মাঝে তুমি কি করতে চাও? তোমার কোনটা ভালো লাগে? এইটাই কোনদিন ভেবে দেখেছো? এইটা একটু ভাবো, সময় নাও, ভাবো যে তোমার কি ভালো লাগে, তুমি কোনটা করতে চাও। দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারবে, লোককে যেটা বলবে সেটা তোমার হয়তো 2 দিন করতে ভালো লাগবে, আলটিমেটলি তারপরে আর ভালো লাগবে না। বেশ, এইবার তুমি ভাবলে যে তোমার কোন জবটা ভালো লাগে, কিন্তু আর একটা জিনিসও ভাববে, তুমি জবটা কিন্তু কালই পাচ্ছ না, তুমি জবটা পাচ্ছ আজ থেকে 7 বছর বা 8 বছর পরে। তো তোমাকে তখন একটা জিনিস ভাবতে হবে, তখন মার্কেটে কোন জবগুলো চলবে, কোন জবগুলো থাকবে। আচ্ছা দাদা, মার্কেটে চাকরি থাকবে বলতে, দেখো এত বছর সব থেকে বেশি মার্কেটে ইনকাম করেছে একটা ইঞ্জিনিয়ার। কোন স্ট্রিমে? না সিএস, অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে। সে কম্পিউটার সায়েন্স নিয়ে বহু লাখ লাখ কোটি কোটি টাকার প্যাকেজ পেয়েছে। কিন্তু তুমি কি জানো যে এখন বড় বড় কোম্পানি গুগল, মাইক্রোসফট, ফেসবুক, তারা তাদের এমপ্লয় ফায়ার করছে। হায়ার তো করছেই না, উল্টে ফায়ার করছে। তারা তাদের বেস্ট কিছু ইঞ্জিনিয়ারকে রাখছে, বাকি সব ফায়ার করছে। লাস্ট ইয়ার প্রায় 20,000 ইঞ্জিনিয়ার ফায়ার করেছে গুগল। তো দেখো, এই যে ফায়ার করছে, অতএব তোমার দেখো একটা জিনিস, যে মার্কেটে জবটা কিন্তু একসময় ভীষণভাবে চলেছে, এখন কিন্তু ডিম্যান্ড রয়েছে, কিন্তু ডিম্যান্ডটা কোথায়? তোমাকে বেস্ট হতে হবে, তবে তুমি চাকরি পাবে। তুমি নিউ হয়ে চাকরিটা কিন্তু পাবে না, অর্থাৎ কোনো কোম্পানি নিউ কাউকে হায়ার করছে না। দেখো, আমরা একটা জিনিস দেখলাম যে আজ থেকে 7 বছর পরে মার্কেটে কিন্তু এআই ভীষণভাবে ইম্প্যাক্ট করবে। তুমি নিজের দিকেই দেখো, তুমি আগে কোনো কিছু কোশ্চেন ডাউট থাকলে গুগলকে জিজ্ঞেস করতে, কিন্তু এখন চ্যাট জিপিটিতে সার্চ করো, চ্যাট জিপিটিকে আস্ক করো। তো দেখো, তুমি নিজেই এআই এর দিকে যাচ্ছ, তাহলে মার্কেট সবাই তো এআই এর দিকেই যাবে। তো 7 বছর পরে কিন্তু এআই একটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে। এবার কিছু কিছু ফিল্ড আছে যেখানে এআই ইম্প্যাক্ট ফেলবে না, আর কিছু ফিল্ড আছে যেখানে এআই ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে। এইবার তোমাকে জানতে হবে যে কোন ফিল্ডগুলোতে এআই ইম্প্যাক্ট ফেলবে আর কোন ফিল্ডগুলোতে এআই ইম্প্যাক্ট ফেলবে না। অর্থাৎ তোমার জবটা, তুমি যে ড্রিম জবটা করতে যাচ্ছো, সেই ড্রিম জবে আদৌ কি এআই ইম্প্যাক্ট ফেলবে? গোদা বাংলায় বলতে গেলে তোমার জবটা কি আদৌ এআই খেয়ে নেবে? এই জিনিসটা তোমাকে জানতে হবে যে আজ থেকে 7 বছর পরে কি হবে। আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে আজ থেকে 7 বছর পরে কি হবে আর তোমার জন্য কোনটা সেরা হবে। এইবার আমরা আমাদের মেন আলোচনা শুরু করব। দেখো, তোমার যদি কোনো স্পেসিফিক জব একটা ধরা থাকে, তো তুমি সেইটা দেখে নিতে পারো, কিন্তু আমি বলবো এই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমার পুরো নলেজটা ক্লিয়ার হবে
যে কোনটাতে ফেলবে ইম্প্যাক্ট আর কোনটাতে এআই ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে আমরা প্রথমে দেখব কোন জবগুলোতে এআই ইম্প্যাক্ট ফেলবে না। কম্পিউটার সায়েন্স। দাদা কম্পিউটার সায়েন্সে তো এআই ইম্প্যাক্ট ফেলবে বললে, দেখো কম্পিউটার সায়েন্সও এমন কিছু সিক্রেট জব আছে যেগুলো এআই থাকলে পাওয়া হয়তো কঠিন, কিন্তু তোমার স্যালারিটা অনেকটা বেড়ে যাবে। সেই জবগুলো নিয়েও আজকে আলোচনা করব। প্রথমেই আসি ডিফেন্স। হ্যাঁ, ডিফেন্স তোমাদের অনেকের ড্রিম জব, আর্মি। দেখো ডিফেন্সে কিন্তু এআই ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু জবও থাকবে, হিউজ জব থাকবে। এবার এআই কি করে ইম্প্যাক্ট ফেলবে, তোমরা যদি এই যে ওয়ারটা চলছে ইউএস আর ইরানের মধ্যে, তোমরা যদি এখানে দেখো কোথায় ইউএস মিসাইল ফেলবে, এইটা কিন্তু পুরোটা ডিসিশন নিচ্ছে এআই, লোকেশন ঠিক করছে এআই। তাহলে দেখো এই জায়গাগুলোতে কিন্তু এআই ডিসিশন নিচ্ছে। এইবার তাই বলে কি আর্মি নিয়োগ হচ্ছে না? হ্যাঁ, ওদের আর্মিও কিন্তু নিয়োগ হচ্ছে। যদি তোমরা কেউ আর্মিতে যেতে চাও, তোমরা বেশি চাপ নিও না, তোমরা তোমাদের ফোকাস ঠিক রাখো, প্রিপারেশন সেরা করো, মেডিকেল ফিজিক্যাল এই দুটো ঠিক রাখো, দেখো তোমরা আর্মি জব পাবেই। এইবার বলি আর্মিতে কি আছে। দেখো আর্মি একটা হয় এনডিএ তে যাচ্ছে, একটা হয় এই মুহূর্তে এটা চলছে ভীষণ ট্রেন্ডিং অগ্নিবীর। দেখো এনডিএ পেতে গেলে তোমাকে কিন্তু এইচএস সায়েন্স নিয়ে করতে হবে। এইবার তুমি যখন 12-এ থাকছো, তুমি সেই সময় এনডিএ তে অ্যাপিয়ার হতে পারবে, তোমাকে সেই সময় এনডিএ এর এক্সাম দিতে হবে। এনডিএ তে কি নিয়োগ হয়? এনডিএ তে প্রথমেই নিয়োগ হয় লেফটেন্যান্ট, অর্থাৎ আর্মি রেজিমেন্টের লেফটেন্যান্ট থাকে। তো এই রেজিমেন্টের লেফটেন্যান্ট একটা যথেষ্ট হায়ার পদ, এই হায়ার একটা পদে নিয়োগ হয় হচ্ছে এদের প্রথম, অর্থাৎ ফার্স্ট হচ্ছে তোমাকে লেফটেন্যান্ট হিসেবে জবে ঢুকতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে আরো হায়ার পোস্টে যাবে। এইবার আসি অগ্নিবীরে। অগ্নিবীর তুমি আর্টসেও করতে পারবে, মাধ্যমিকের পরই অগ্নিবীরে অ্যাপিয়ার হওয়া যায়। অগ্নিবীর দিতে গেলে তোমাকে এক্সাম দিতে হয়। তুমি অগ্নিবীর থেকে কি কি হতে পারবে? তুমি যে কোনো কিছু হতে পারো, সিআইএসএফ হতে পারো, বিএসএফ হতে পারো, সেইটা তোমাকে বেছে নিতে হবে যে তুমি কি হতে চাও। তোমার ফার্স্ট চয়েস থাকবে, সেকেন্ড চয়েস থাকবে, থার্ড চয়েস থাকবে। তোমাকে নাম্বার ওয়াইজ তুমি যে ফিজিক্যাল দেবে, সেই যেটাকে মাঠ করা বলে তোমরা বলো, এটাকে ফিজিক্যাল অর্থাৎ ছুটোছুটি যেটা, সেইটার পরে তোমাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে যে তোমাকে তোমার ফার্স্ট চয়েসে দেবে না সেকেন্ড চয়েস না থার্ড চয়েস। অর্থাৎ তুমি তিনটে চয়েস রাখবে। ধরো প্রথম চয়েস সিআইএসএফ রাখলে, দ্বিতীয় চয়েস বিএসএফ রাখলে, তৃতীয় চয়েস অন্য একটা কিছু রাখলে। তো তুমি তোমার ফার্স্ট চয়েস পেলে না কোনো কারণে, তো সেকেন্ড চয়েস তোমাকে বিএসএফ এ নিয়োগ হতে হবে। বা তুমি তোমার ফার্স্ট চয়েস পেয়ে গেলে তুমি সিআইএসএফ হলে। এইটা হচ্ছে আর্মিতে নিয়োগ হওয়ার প্রসেস। তাহলে আর্মি তুমি একটা গেল সায়েন্সে হতে হবে তোমাকে, তুমি যদি লেফটেন্যান্ট হিসেবে নিয়োগ হতে চাও, আর একটা গেল অগ্নিবীর। এইবার অগ্নিবীরের একটা যেটা ঘটনা রয়েছে, যেটা এই লাস্ট কিছুদিন আগে গভর্নমেন্ট নোটিশও দিয়েছে, 75% কিন্তু অগ্নিবীর আর্মি গভর্নমেন্ট রাখবে না, অর্থাৎ তাদেরকে বাংলায় বলতে গেলে ছাঁটাই করবে। 25% তাদের যারা ক্রাইটেরিয়ায় যারা বেস্ট হবে, বেস্ট 25 তারা রাখবে ঠিক করেছে। অর্থাৎ 25% যারা বেস্ট আর্মি হবে, যাদের এই 4 বছরের বেস্ট কাজ করছে, তাদেরকে রাখবে 25%, আর বাকি 75%কে কিন্তু ছাঁটাই করবে। তো এই অগ্নিবীরে এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর তুমি যদি মনে করো এই 4 বছরের ঝামেলাতেও যাবো না, কিছুতেই যাবো না, তাহলে তোমার জন্য থাকছে এসএসসি জিডি। হ্যাঁ, এসএসসি জিডিতেও আর্মি হওয়া যায়। দেখো এসএসসি জিডির মেনলি যেই পোস্টটা তুমি পাবে, তোমাকে লাল কেল্লার সামনে ডিউটি দেওয়া হয়, মেনলি লাল কেল্লার সামনে ডিউটি দেওয়া হয়। আর তোমাকে সিআইএসএফও এসএসসি জিডি থেকে নিয়োগ হয়, যেটা এয়ারপোর্টে ডিউটি থাকে। এই জবে তোমার একটা পার্মানেন্ট নিশ্চয়তা থাকছে। হ্যাঁ, গভর্নমেন্ট হয়তো পেনশনটা আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে, যে তুমি 60 বছরের পরে পেনশনটা তুমি হয়তো পাবে না, কিন্তু তুমি 60 বছর অবধি জব করতে পারবে। অগ্নিবীরে যেটা কি ছিল, তুমি 60 বছর অবধি জব করতে পারছো না, কিন্তু এই এসএসসি জিডিতে তুমি 60 বছর অবধি জব করতে পারবে। মাথায় রাখবে এসএসসি জিডি আর এসএসসি এমটিএস কিন্তু পুরোপুরি আলাদা পরীক্ষা। এইবার তুমি যদি আর্মি হতে চাও, তোমাদের এই পরীক্ষা মেনলি হয় হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ভবিষ্যতে হয়তো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হতে পারে, এটা আমাদের পিএম বলেছেন, তো সেটা ফিউচারের কথা। এখন এই মুহূর্তে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হয় না, এখন হয় হিন্দি আর ইংলিশে। তো তোমাকে তোমার হিন্দি স্ট্রং করতে হবে, না হয় ইংলিশ স্ট্রং করতে হবে। তো কোন একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রং করো,
সেইটাতে ভালো করে পড়াশোনা করো, আর তুমি তোমার কোচিং চালিয়ে যাও, তোমার মাঠ চালিয়ে যাও। আর সব থেকে বড় ব্যাপার আর্মিতে, যেটা আর্মির সব থেকে একটা খুব কঠিন জায়গায় বাদ যায়, মেডিকেল। এই মেডিকেলটা ঠিক করো, তাহলে দেখবে তুমি তোমার ড্রিম জব আর্মি পাবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। এরপরে আসছি ডাক্তার। তুমি যদি চাও তোমার গলায় স্টেথোস্কোপ থাকুক, তোমার ড্রিম জব ডাক্তার হোক, তাহলে তোমাকে কি করতে হবে? 12 সায়েন্স নিয়ে কমপ্লিট করতে হবে। নিট একটা এন্ট্রান্স এক্সাম হয়, এই এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর তোমাকে 12-এ অবশ্যই বায়োলজি রাখতে হবে, অর্থাৎ পিসিবি নিয়ে তোমাকে 12 কমপ্লিট করতে হবে, তাহলে তুমি ডাক্তার হতে পারবে। আর এই ডাক্তার ফিল্ডে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, ফেললেও তুমি ডাক্তার হওয়ার পর ফেলবে, তুমি ততক্ষণে অ্যাডাপ্ট করে নিতে পারবে, আর তুমি যথেষ্ট সিনিয়র ডাক্তার হয়ে যাবে, তো তোমার জব সিকিউর থাকবে সেই মুহূর্তে। এরপর আসছে বি ফার্মা। বি ফার্মা বা ডি ফার্মা, এটা হচ্ছে ফার্মাসিস্ট। তোমাকে এইটা যদি ডি ফার্মা করতে চাও, তুমি মাধ্যমিকের পরই করতে পারো। বি ফার্মা করতে চাইলে তোমাকে সায়েন্স নিয়ে 12 কমপ্লিট করতে হবে, এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তারপরে তুমি তোমার বি ফার্মা কমপ্লিট করতে পারবে। ডি ফার্মা বি ফার্মার মধ্যে পার্থক্য কি? ডি ফার্মা করলে তুমি ওষুধের দোকানে জাস্ট বসতে পারবে, আর বি ফার্মা করলে তোমার লাইসেন্সে একটা ওষুধের দোকান চলবে, অর্থাৎ তুমি তো একটা ওষুধের দোকান খুলতে পারবে। এইটা হচ্ছে বি ফার্মা ডি ফার্মার পার্থক্য। এইবার আসি তোমার টেকনিশিয়ানে। অনেক কিছু থাকে, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজিস্ট টেকনিশিয়ান, এমআরআই টেকনিশিয়ান, এমআরসিপি টেকনিশিয়ান। এইগুলো তুমি কি করে হবে? দেখো, এইগুলোরও একটা এন্ট্রান্স জব হয়, এই এন্ট্রান্স জবগুলো তোমাকে দিতে হবে। তারপরে তুমি এইগুলোতে তুমি এন্ট্রান্স জবের পরে তুমি কলেজ পাবে, সব গভর্নমেন্ট কলেজ থেকে কমপ্লিট করতে হবে। কিন্তু এইগুলো কি হয়, ম্যাক্সিমাম প্রাইভেট কলেজ থেকেই ছেলেপিলেরা করে, কারণ দেখো এগুলোতে শেখার থাকে, খুব একটা শেখা যায় না গভর্নমেন্টে, তো প্রাইভেট থেকে এগুলো কমপ্লিট করে। তো অনেক প্রাইভেট কলেজ আছে যারা এই টেকনিশিয়ানগুলো করায়, বহু রকম টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, এমআরআই টেকনিশিয়ান, এইগুলো থাকে। এইবার আসি এএনএম জিএনএম। এএনএম জিএনএম কি করতে হয়? দেখো, এএনএম জিএনএম বিএসসি নার্সিং তিনটেই কিন্তু আলাদা। এএনএম শুধুমাত্র ছেলে মেয়ে, এএনএম কি হয়, এএনএম ছেলে মেয়ে দুজনেই করতে পারে। জিএনএম শুধুমাত্র মেয়েরা করতে পারে। এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম হয়, এই এন্ট্রান্স এক্সাম তোমাকে দিতে হয়, তারপরে তোমাকে পরীক্ষায় তারপরে তুমি কলেজ পাবে। এএনএম জিএনএম এর 12-এ তোমাকে আর্টস রাখলেও হবে, কিন্তু বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 12-এ তোমাকে অবশ্যই সায়েন্স রাখতে হবে, তারপরে সেম প্রসেস, এন্ট্রান্স এক্সাম দিয়ে কলেজ পাবে। এইবার লাস্টে আসে হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, এইটাও গভর্নমেন্টে নিয়োগ করে, এরও একটা এন্ট্রান্স এক্সাম হয়, অর্থাৎ হসপিটাল কিভাবে ম্যানেজমেন্ট হবে, কোন ডাক্তার কোন সময় বসবে, এরও ডিসিশন নেওয়ার জন্য একটা কমিটি থাকে। এই কমিটিটাও গভর্নমেন্ট একটা কোর্স করিয়ে নেওয়া হয়, যেটাকে হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি বলে। এইটারও একটা এন্ট্রান্স এক্সাম হয়, খুব সহজ হয় এন্ট্রান্স এক্সামটা, তুমি আর্টস নিয়েও করতে পারবে। এই এন্ট্রান্স এক্সামটা দিয়েও তুমি জব পাবে, এবং জব যথেষ্ট সিকিউর। এইবার দেখো, তুমি আর্টস নাও, সায়েন্স নাও, আর কমার্স নাও, ইংলিশ তোমাকে পড়তেই হবে। এইবার আমাদের ইংলিশে একটা ফুল কোর্স রয়েছে, তোমার ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটোই কভার হয়ে যাবে, যার মধ্যে তোমাকে ওএমআর এমসিকিউ সব কিছু শিখিয়ে দেওয়া হবে। মাত্র 999-এ তুমি এই কোর্সটা পেয়ে যাবে, এবং তোমাকে পার্সোনাল গাইডেন্সও দেওয়া হবে। এই কোর্স নিতে গেলে এই নাম্বারেই মেসেজ করো, এবং আমাদের জানাও অনেকে ভর্তি হয়ে গেছে, তুমিও ভর্তি হয়ে যাও, কারণ তোমাকেও তো তোমার সেরাটা দিতে হবে। আর আমরা আমাদের সেরাটা দিতে পারবো নাকি, এটা তোমরা মাধ্যমিকে দেখেছই, 100% কমন, তাও 3 পেজের নোটসে। যদি বিশ্বাস না হয়, এখনো ভিডিও ইউটিউবে রয়েছে, গিয়ে দেখে নাও। আচ্ছা, এই জবগুলো করতে গেলে তোমাকে সায়েন্স নিতে হবে, এইগুলো করতে গেলে আর্টস নিতে হবে, এইগুলো তো বুঝলে। এইবার আসি সিএ। হ্যাঁ, সিএ বলতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিএ হতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমেই তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে। কমার্স নিয়ে করার পর তোমাকে সিএ এর এক্সাম দিতে হবে। দেখো, সিএ এর এক্সামটা কি হয়, বড়জোর 2 থেকে 3% ক্যান্ডিডেট সিএ এর এক্সাম পাস করে, বাকিরা কিন্তু একজন সাকসেসফুল সিএ হতে পারে না। এই 100 জন ধরে এক্সাম দিল, সেই ক্ষেত্রে 3 জন পাস করে, 2 থেকে 3 জন পাস করে। এইবার এই সিএ হওয়ার পর তুমি কি করতে পারবে? সিএ হওয়ার পর দেখো, সিএ এর পাওয়ারটা তোমাকে বলি, গভর্নমেন্টের যত ট্রেডিং থাকে, যাবতীয় অ্যাকাউন্ট রিলেটেড যা থাকে, সেইগুলো কিন্তু একটা সিএ এর সিগনেচারেই ভেরিফাই হয়, অর্থাৎ সেইগুলো ভেরিফাই একটা সিএই করে।
এইবার তুমি সিএ হয়ে কি করতে পারো? তুমি গভর্নমেন্ট জব তো করতেই পারো, সিএ এর জব পুরোপুরি সিকিওর, কারণ সিএ এর জবে এআই খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। আর একটা তুমি সিএ ফার্ম খুলতে পারো, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। বহু কোম্পানি থাকে যারা এই ফার্মে কাজ করে। সোজা কথায় যত বড় বড় কোম্পানি আছে, রিলায়েন্স, জিও, যারাই থাকুক, সবার একটা করে সিএ দরকার। আর এরা এই তাদের সিএ কে কোটি কোটি টাকায় মাইনে দেয়, অর্থাৎ এই সিএ এর একটা বহু হিউজ একটা ইনকাম। আর তুমি সিএ করার পর আর একটা ইনকাম থাকবে, তুমি সিএ যখনই ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারবে, তুমি কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আন্ডারে তার ফার্মে কাজ করতে পারবে। অর্থাৎ তোমার ইনকাম ফার্স্ট ইয়ারের পর থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যায়। কিন্তু সিএ এর পরীক্ষা যথেষ্ট কঠিন, তোমাকে ম্যাথে ভীষণভাবে স্ট্রং হতে হবে। আর এই পরীক্ষার জন্য তোমার ভীষণভাবে ডেডিকেশন লাগবে, তোমাকে ভীষণভাবে প্রিপেয়ার হতে হবে, তবে তুমি একজন সাকসেসফুল সিএ হতে পারবে। এরপর আমি বলবো কোন ফিল্ডগুলোতে এআই প্রভাব ফেলবে। কিন্তু দেখো, তুমি যদি এই যে চাকরির ফিল্ডের এই যে এর মধ্যে থাকছে বিজনেস, তোমার যদি বিজনেস ভালো লাগে, হ্যাঁ তুমি নির্দ্বিধায় বিজনেস করতে পারো, সেটা পুরোপুরি তোমার নিজস্ব ব্যাপার। তোমার বিজনেসে এআই ইম্প্যাক্ট ফেলবে নাকি সেটা তোমাকে দেখতে হবে, যদিও ফেলে সেটা তোমাকে ম্যানেজ করতে হবে, তোমাকে আপডেট হতে হবে সময়ের সাথে, তাহলেই তোমার বিজনেস চলবে। আর তুমি বিজনেস করতে চাইলে নির্দ্বিধায় করতে পারো, এতে পুঁথিগত বিদ্যার কোনো ব্যাপার নেই, পুরোপুরি তোমার এক্সপিরিয়েন্সে চলবে বিজনেস। এবার আমি বলবো, যদি তোমার বিজনেস করার ইচ্ছাই থাকে, তাহলে সেটা তুমি আস্তে আস্তে এখন থেকেই শুরু করে দাও, এখন থেকেই স্টার্ট আপ করো আস্তে আস্তে, তারপরে তো ধীরে ধীরে বড় হবে। এরপরে বলবো কোনগুলোতে এআই ইম্প্যাক্ট ফেলবে, অর্থাৎ কোনগুলোতে এআই তার নিজের হাত দেবে। এইবার তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার সব থেকে বড় বন্ধু এবং তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে এআই। কিভাবে? দেখো, তোমাকে ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে প্রথমে সায়েন্স নিতে হবে, তারপরে যে কোনো একটা কলেজ থেকে বিটেক করতে হবে, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে। এইবার তুমি যদি ওই তোমার বিটেকে 4 বছর আনন্দ মজা হই হুল্লোড় করে কাটিয়ে দাও, তুমি তোমার এক্সপিরিয়েন্স গেইন না করো, তুমি ভালোভাবে কাজ না শেখো, তাহলে তোমার যে এন্ট্রি লেভেলের জব সেটা কিন্তু এআই খেয়ে নেবে। এইখানে এআই কিন্তু তোমার শত্রুর কাজ করবে। এইবার এআই তোমার বন্ধু কি করে হবে সেইটাও বলবো। ধরো, যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তার মালিক তো বসে এআইটাকে ব্যবহার করবে না, তারাও কিন্তু এই এআই ব্যবহার করার জন্য একজনকে রাখবে যে ভালোভাবে জানে। তাহলে তোমাকে এআইটা ভালোভাবে জানতে হবে। ধরো, তুমি একটা কোনো বড় কোম্পানিতে জব পেলে, এইবার সেইখানে এআই যে মিস্টেকগুলো করবে, এআই পুরোপুরি প্রপার তো ঠিক করতে পারে না, কিছু মিস্টেক করবে, সেই মিস্টেকগুলো তুমি যদি ঠিক করতে পারো তাহলে তোমার জব সিকিওর। এইবার তুমি যদি 4 বছর আনন্দ করে কাটাও তাহলে তুমি পারবে না। আর যদি তুমি ওই 4 বছর শিখে থাকো, এআইকে ডেভেলপ করা শেখো, তুমি এআই নিয়ে থাকো, তাহলে তুমি পারবে। তাহলে তোমার এইখানে এআই বন্ধু হিসেবে কাজ করছে। তাহলে এইটা কিন্তু প্রতিটা ইঞ্জিনিয়ার ফিল্ডেই হবে, তাহলে যারা এই এআইটাকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ পরিষ্কার কথা, তাদের ফিল্ডে ভালো একটা নলেজ রাখতে পারবে, এআইকে ভালোভাবে ব্যবহার করতে পারবে, তাদের জব থাকবে। যারা ব্যবহার করতে পারবে না, যাদের নলেজ কম থাকবে, তাদের কিন্তু জব থাকবে না। এইবার ইঞ্জিনিয়ারিং কিছু ফিল্ড আছে, তুমি যদি এইগুলোতে ইঞ্জিনিয়ারিং করতে পারো, তোমার জব 100% সিকিওর, অর্থাৎ জব পাবে। যেমন ধরো, অ্যাস্ট্রোফিজিক্স, ডেয়ারি টেকনোলজি, মেরিন, টেক্সটাইল ডিজাইন, আর রয়েছে হচ্ছে এগ্রিকালচার। এইগুলোতে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারো, তোমার জব কিন্তু পাবেই 100%। তুমি যদি তোমার ফুল নলেজ নিয়ে এগুলো কমপ্লিট করতে পারো, তুমি জব পাবেই। আর দুটো ফিল্ড রয়েছে, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে এমএল। অর্থাৎ তুমি যদি এআই বানাতে পারো তাহলে তোমার জব থাকবে, তোমার ভয়ের কিচ্ছু নেই। অর্থাৎ তোমাকে নিজেকে তো দেখো, এআই তো কেউ না কেউ বানাচ্ছে, এআই তো আর এআই বানাতে পারে না। তো তুমি যদি এআই বানাতে পারো, সেখানেও কিন্তু তোমার জব 100% থাকবে। অর্থাৎ মোটমাট করে তুমি ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে তোমার ফিল্ডে 100% নলেজ রাখতে হবে, কোথাও 1% খামতি রাখলে হবে না। এইবার আর কিছু ফিল্ড পড়ে থাকছে, যেটা হচ্ছে বিবিএমবিএ, অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ মানে মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট। এইবার এইখানে তুমি বিবিএমবিএ করতে পারো, তুমি এটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো ফিল্ড থেকে করতে পারো, কিন্তু তোমাকে করতে হবে একটা ভালো রেপুটেটেড কলেজ থেকে, তাহলে কিন্তু তোমার জব থাকবে। এইবার থাকলো যারা আর্টস নিয়ে পড়েছো, তোমরা এত কিছু যদি করতে না পারো, তোমরা কি করবে?
দেখো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিতে পারবে, কলকাতা পুলিশের এক্সাম দিতে পারবে। এছাড়া যদি মনে করো আরো হাই লেভেলে চাকরি করব, WBCS দিতে পারবে। তারপরও অর্থাৎ ইন্ডিয়ার সব থেকে বড় পরীক্ষা যেটা আর্টস থেকেও দেওয়া যায়, ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসিও তুমি দিতে পারো। ইউপিএসসি থেকে তুমি আইএএস আইপিএস এই অফিসারগুলো হতে পারবে, অর্থাৎ এরা ইন্ডিয়ার আইএএস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের হাইয়েস্ট অফিসার। তো তুমি এইগুলো আর্টস থেকে হতে পারবে। WBCS হতে পারবে অর্থাৎ স্টেট লেভেলের পঞ্চায়েত অফিসার হতে পারবে, তুমি অনেক কিছু হতে পারবে। তোমাকে আর্টস নিয়েও তুমি যদি পড়ো তো তোমাকে এই এক্সামগুলো দিতে হবে। এইবার আমার শেষ কথা হচ্ছে, তুমি কি করতে চাও সেইটা ভাবো, সেই চাকরিটা নিয়ে ডিটেলস দেখো, তুমি ইন্টারনেট থেকে বহু কিছু পেয়ে যাবে। তারপরও তোমার যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে, তুমি আমাকে নিচে দেওয়া নাম্বারে মেসেজ করো, আমি সব প্রশ্নের উত্তর দেব। তাহলে বোঝা গেল, এইটা ছিল আমার শেষ কথা, যে তুমি তোমার চাকরির জন্য এইভাবে এগিয়ে যাও।